भैया ने कहा मुझसे निकल गया तो क्या ছিল এই দেখো माँ ने कह दिया हाँ बेटा माता ने নমস্কার, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। আজকে থাকছে জন্মাষ্টমীর পুজো, স্বয়ং মদনমোহনের দর্শনের সাথে সাথে আমরা কিন্তু একেবারে চলে গেছিলাম হলো গোসাইবাড়ির রাজপাট, মানে কুচবিহারের একেবারে পাশে দিনহাটায় অবস্থিত। আগেকার দিনের রাজাদের আমলের সব দুর্গ এখন মাটির তলায়, তারই ধ্বংসবিশেষ কিছু দেখার জন্য চলে গেছিলাম। তো চলো একেবারে জন্মাষ্টমীর আগের দিন সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিচ্ছি। কুকারের সিটির সাথে সাথে সকালটা আমাদের শুরু হয়ে গেল। হ্যাঁ, উইকেন্ডস বলে কথা, একটু ভালো মন্দ ব্রেকফাস্টে না হলে বাবা ছেলের ঠিক পোষায় না। তো যাই হোক, ওই জন্য বাটুরে না একটু আটা ময়দা মিশিয়ে একটু গরম গরম লুচি ভেজে নিচ্ছি, তার সাথে হবে হলো চানা মশালা। তো অগ্নিবেশকে রান্নাটা একটু এগিয়ে তারপরে ওঠানো হলো। তো উঠি একটু জল টল খাইয়ে ফ্রেশ করে দিয়েছি ওকে একবার। আর এইদিকে দেখো, এখন এই দড়ি ফেলে ফেলে এই যেটুকু বাজার বাকি থাকে ওপর দিয়ে নিয়ে নিই এই ব্যাগের সাহায্যে। কে আবার নিচে যাবে, আর বারবার লোককে বলতেও ভালো লাগে না যে ওপরে এসো। তো আগের দিন কিছুই প্ল্যান ছিল না, চানা মশলা তাই ভেজানো হয়নি। আর তাই 2-3টে সিটি দেওয়ার পর খুব একটা গলনি দেখে আবার মশলা কষিয়ে আলুর সাথে 3টে একেবারে সিটি দিতে দেখতে পাচ্ছ একেবারে মাখনের মতো কিন্তু চানাগুলো গলে গেছে। গৌতম অগ্নিবেশ দুজনে একটু গলা গলা চানা মশলা পছন্দ করে, একটু ঝোল ঝোলও পছন্দ করে, তাই অনেকটাই ঝোল রেখেছি। পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে সার্ভ করে দিলাম বাবা ছেলেকে। আর সাথে দেখো একেবারে লাঞ্চের তোড়জোড় শুরু। উইকেন্ডস বলে কথা, কোথাও তো যাবো, কোথায় যাবো সেটা তো জানি না। গৌতমের তো জানো একটু সারপ্রাইজ দেওয়া বাতিক আছে, আগে থেকে কিচ্ছুটা বলবে না। তো যাই হোক, একটু মুগের ডাল মাছের মাথা দিয়ে, একটু আলু পটলটা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়েই করে নেবো, তো সেটা আর করিনি, বিকজ চিংড়ি মাছগুলো খুব একটা ফ্রেশ লাগছিল না। তো একেবারে আর চিংড়ি মাছ যেটুকু ছিল একটু আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করে দিলাম, আর মাছ ভাজা। এই দিয়েই আমাদের দুবেলা হয়ে যাবে। গৌতম স্নানে গেছে, ওর ভাতটা ভেড়ে চাপা দিয়ে রেখে অগ্নিবেশকে খাইয়ে ওই থালায় আমি চটপট খাইয়ে দিলাম, খেয়ে নিলাম, বিকজ গৌতমের এখন লেগেছে হলো তাড়া, বেরোতে হবে। তো একেবারে রোদ্দুর মাথায় করে আমরা 3জনে মিলে বেরিয়ে পড়লাম। আজকে কি পরিমাণে রোদ্দুর ছিল জানি, তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের মুখ চোখের অবস্থা। গাড়িতে ফুল অন এসি চলছে, তাও একেবারে ঘামে প্রথম দিকটা বেশ গরমই লাগছিল। যাই হোক, বাঁধের রাস্তাটা ধরার পরে এখন কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিকে গ্রিনারিস, আর রাস্তার চারিপাশে এরকম দেখো দেখো ভেড়াগুলো কীরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো কোথায় যাব কোনো জানি না, কোনো উদ্দেশ্য নেই। তো আমাদের উদ্দেশ্য না থাকলে গৌতম মনে মনে কিন্তু প্ল্যান করে রেখেছে এই জায়গাটাকে, রাস্তাটা চলে যায় দিনহাটা, তখনও আমরা জানি না যে কোথায় যাব। গৌতম যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে আমাদের প্ল্যান করে রেখেছে সেটা কিন্তু আমরা জানি না। দেখো একেবারে সুন্দর গান শুনতে শুনতে 3জনে মিলে চলে যাচ্ছি। অগ্নিবেশ এখন বেশ বড় হয়ে গেছে, নিজেকে এন্টারটেন করে, পিছনে আরামসে বসে যায়। সামনে বসতে বলে না মামা আমি পিছনে বসছি, তুমি সামনে কমফর্টেবলি বসো। সামনে ওই ঢিপি পাহাড়ের মতো দেখে আমি আর অগ্নিবেশ তো বেশ এক্সাইটেড। ভাবলাম গৌতম হয়তো জানিই না এখানে এরকম কিছুটা আছে। ও বাবা, সে কি, তো গাড়ি নিয়ে গিয়ে একেবারে ঢিপিগুলোর সামনের যে রাস্তাটা ওখানে দাঁড় করালো, বললো তোমরা এগিয়ে যাও, আমি গাড়ি পার্কিং করে আসছি। এইটা যে একটা হিস্টোরিক্যাল প্লেস কোনো এক সময় শুনেছিলাম কুচবিহার ট্রান্সফার হয়ে আসার পর, বাট এখানেই যে আমরা আসবো একেবারে প্ল্যানিং ছিলাম না। আর দেখো, প্ল্যানিং যদি থাকতো অগ্নিবেশকে একটু হালকা পাতলা জামা পরাতাম, আর ওর জন্য 1-2 চেঞ্জও নিয়ে আসতাম। আজকে যেমনটা বললাম অনেকটাই গরম। তো যাই হোক, আমরা এসে গেছি হলো গোসিয়ানেবাড়ি রাজপাট। এটা প্রায় কুচবিহার থেকে অনেকটাই দূর, 36 কিলোমিটার মতো ড্রাইভ লাগে, কিন্তু রাস্তা খুবই ভালো। এটা দিনহাটা থেকে 16 কিলোমিটার মতো বলতে পারো, দিনহাটাতেই অবস্থিত। এই যে সিঁড়িটা করা হয়েছে সেটা ভেবো না আবার রাজপাটের কোনো হিস্সা না, এটা পরে আমার হিস্টোরিক্যাল মনুমেন্ট এটাকে ডিক্লেয়ার করার পরে মানে ট্যুরিস্টদের সুবিধার্থের জন্য এই সিঁড়িটা করা হয়েছে। আর এইখানে বলা হয় যে খিন বংশের রাজারা এখানে রাজত্ব করতেন। তো এখন তারই সব ধ্বংসাবিশেষ আছে। তো অগ্নিবেশ আর ওর বাবা তো সিঁড়িতে কিছুতেই যাবে না, ওরা একেবারে ঢিপি বয়ে পাহাড়ের ওপর দিয়ে উঠে এলো। তার আগে বাঞ্চিংয়েরও কিছু জিনিসপত্র কেনা হয়েছে, দেখতে পাচ্ছ ইটগুলো কীরকম অন্যরকম দেখতে, সেই কবেকার সৃষ্টি। এখন তো সব দুর্গ বলে মাটির তলায় ঢুকে আছে। এখানে নাকি অনেক রাজাদের অনেক জিনিসপত্র ছিল। আর এখানে দেখো অগ্নিবেশকে ওর বাবা একের পর এক খালি বলছে রাউন্ড মেরে আয়, একবার এদিকে দৌড়ে এখান থেকে এই অবধি দৌড়ে আয়, একবার ওখান থেকে এই অবধি দৌড়ায়। আর ও বেচারা পাপার কথা শুনে একেবারে পাপাকে ফিটনেস ট্রেনার ভেবে এদিক সেদিক দৌড়ে আসছে। দেখো বেচারা একটু দৌড়ে এসে রেস্ট নেবে কি, আবার ওকে পাঠাচ্ছে। ঠিক আছে এক্সারসাইজ করাবি বাবা, ঠিক আছে, বাট এই রোদ্দুরের মধ্যে
তো যাই হোক, ছেলে আমার দেখো একেবারে ক্লান্ত, পুরো জায়গাটা ওকে একেবারে ঘুরপাক খাওয়ানো করিয়েছে, উপরন্ত নিচে ঢিপি থেকে নিচে নামা পর্যন্ত করিয়েছে। ওটা আমি লাইভে তোমাদের সাথে শেয়ার করেছি, যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে এই লাইভগুলো দেখে আসতে পারো। যাই হোক, অতবার দৌড় করানোর পরও তাও গৌতমের হলো না, আবার বেচারাকে একটু জল টল খাইয়ে পটিয়ে পাটিয়ে আবার পাঠিয়েছে। আর ও ফিটনেসে দেখো, ভাবছে পাপা যেন আমার কত বড় ফিটনেস কোচ। এই দেখো, এই রোদ্দুরের মধ্যে বাচ্চাটাকে এত দৌড় করানোর কোনো মানে হয় বলো? আর নিজে পায়ের ওপর পা তুলে বসে আছে। ওকে বলা হয়েছিল ওই যে দিদিগুলো আছে ওই দিদিগুলো অবধি হেঁটে আসতে, এইদিকে দিদিগুলো তো এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। কি ভাগ্যিস ছেলের বুদ্ধি হয়েছে, ছেলে আর নিচে অবধি নেমে যায়নি। নিচে যদি নেমে যেত তাহলে তো গৌতমকে আমি দিতাম, যেহেতু বলেছে ওর বাবা যে দিদিগুলোকে ছুঁয়ে আসতে। দিদিগুলো তো এখন চলে যাচ্ছে বাড়ির দিকে, আর ও দিদিগুলো অবধি গিয়ে যখন দেখছে দিদিরা নিচের দিকে চলে যাচ্ছে আর যায়নি, বেচারা বুদ্ধি কাটিয়ে একেবারে ফিরে আসছে। আর এখানে ছেলের দেখো একেবারেই ক্লান্ত অবস্থা। মানে জায়গাটা এসছি খুব সুন্দর লাগছে, চারিদিকে তো দেখতেই পাচ্ছ একেবারে গ্রিনারিজে ভরা। বাট যদি একটু হাওয়া চলতো না তাহলে আরেকটু ভালো লাগতো। আর গরমটাও আজকে চরম লেভেলের। তো যেইটুকু স্ন্যাকিং সব নিচে থেকে কেনা হয়েছিল সেগুলো সব স্ন্যাক্স খাওয়া হয়েছে। আর এইসব হিস্টোরিক্যাল জায়গায় এসে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি ডাস্টবিন নাও থাকে, যা খাওয়া দাওয়া হবে প্লাস্টিকে পুড়ে ব্যাগের মধ্যে পুড়ে নিও। এত সুন্দর জায়গাটাকে নোংরা প্লিজ করো না। অনেকেই দেখছি, খুব বেশি লোকজন নয় বাট কিছু লোকজন আছে খাওয়া দাওয়া করছে, এখানে সেখানে প্যাকেট ট্যাকেট ফেলে দিচ্ছে। তো এই সুন্দর জায়গাটাকে মেনটেন করতে যে কত খাটনি লাগে মানে তার কোনো কল্পনারও শেষ নেই, এত বড় জায়গাটা। তো চেষ্টা করবে যদি এই সব জায়গায় আসো জিনিসটাকে একেবারে নোংরা না করতে। আর এগুলো তো আমাদের হিস্ট্রিরই একটা পার্ট, বলো না? কত কবেকার রাজা রাজত্ব সবই ছিল বলো এখানে। একসময় হয়তো এখানে গম সব ছিল, রাজাদের দাপট ছিল, এখন সবই মাটির তলায়। তো যাই হোক, সূর্য এখন মানে একেবারে অস্ত্রর দিকে, আমরা এবার বাড়ির দিকে এগোবো। এই দেখো জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো, চারিদিকের ল্যান্ডস্কেপটা এতটাই সুন্দর ছিল একেবারেই মুগ্ধ করে দেওয়ার মতো। আর তার উপর তো বুঝতেই পারছো জায়গাটার হিস্টোরিক্যাল ভ্যালু কতটা। এখানে কখনো রাজা রাজপাট সব কিছু থেকে থাকতো। সামনে কিছু দিদিরা বসেছিল, ওরা এই জায়গাটা পুরো মেনটেন করে রাখে, ওদের সাথে অনেকক্ষণ গল্প হলো। ওরা বলল যে এখানে একটা সংরক্ষণশালা আছে, মাটি খোদাই করে যেসব বাসনপত্র প্রাচীন যুগের জিনিসপত্র পাওয়া গেছিলো সেগুলো সেখানে রাখা থাকে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ রেড কারটা, আমাদের কার ওখানে পার্কিং করা। এখানে কিন্তু বাইক 4 হুইলার পার্কিং করারও প্রপার জায়গা আছে। দোকানপাটও যেটুকু প্রয়োজন খাওয়ার স্ন্যাকিং করার জল নেওয়ার সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে। বাট কোনো খাবার দাবার ওপরে কিন্তু নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তুমি যদি ব্যাগে করে নিয়ে আসো তোমার রিস্কে নিয়ে আসবে। বাট আবারও রিকোয়েস্ট করছি, জায়গাটা এত সুন্দর করে মেনটেন করে রেখেছে দিদিরা, তো একেবারে কিন্তু তোমরা নোংরা করবে না। যেমন খাওয়া দাওয়া করবে আবার ব্যাগের মধ্যে পুরে নিয়ে চলে আসবে। তো জায়গাটা দেখতে পাচ্ছ নর্মাল সি লেভেলের থেকে কতটা উঁচুতে। আর এখানে লেখাই আছে পলিথিন একেবারে থ্রো করা যাবে না আশেপাশে। অগ্নিবেশ তো পড়েছিল এইদিকে ওইদিকে, পোকা খুঁজতে খুঁজতে ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো। বেচারা পুরো বাবার মতোই হয়েছে, এতটা দৌড়ঝাঁপ করলো, পুরো মাঠ চুড়ে দৌড়লো, আর কিন্তু এখনও এনার্জির কিন্তু কোনো কমতি নেই। ওর বাবার থেকে আমি মোবাইলটা চেয়েছিলাম ফটো তুলবো বলে, আমার ফোনটা তো জানো সবসময় মেমোরি থাকে না, তো ওর বাবা না করে দিয়েছে বলে এখন লুকোচুরি করে আমাকে ফোনটা দিতে যাচ্ছিল। যাই হোক, এখানে বেরোনোর আগে কিন্তু আমরা অনেকটাই স্ন্যাকিং করে দিয়েছি। গৌতম তো আবার এখানে দাদাটাকে, ফুচকাওয়ালা দাদাটাকে বুঝিয়ে শুনিয়ে আবার আলু কাবলি তৈরি করেছিল। তো বেশ একটু আলু কাবলি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একেবারে গাড়িতে উঠেছি, সাথে একটু মাঞ্চিরিংয়ের জিনিসপত্র। এতটা টায়ার্ড হয়ে গেছি কি বলবো। তারপরেও দেখো সামনে একটা গ্রামের হচ্ছিল মেলা, আর একটা দেখতে পাচ্ছ কি জাগ্রত এই কালীমা, দেখলেই যেন মনে হচ্ছে স্থির হয়ে মায়ের মুখের দিকে চেয়ে থাকি। এটা দিনহাটার মধ্যেই অবস্থিত। এই দেখো তোমাদের বলে রাখছি, এটা হলো পাশারি হাট, এই জায়গাতেই এই মন্দিরটা অবস্থিত। আর পাশেই হলো একটা মেলাটা জানি না উঠে যাচ্ছে না বসছে সবে, কেন কি এখনও কিছু দোকানপাট দেখতে পাচ্ছ ও এখনও খোলা বাকি আছে, নয় এটা আজকেই বসছে মেলাটা, আর নয় একেবারে উঠে যাওয়ার মুখে। যাই হোক, গ্রামের মেলা নাব্য না করে ডিলেমায় একটা ছিলাম। তারপর ভাবলাম এই জায়গায় আর কখনো আসা হবে কি না, তো একটু মেলায় ঘুরে কিন্তু ভালোই লাগলো। এই দেখো অগ্নিবেশ আর ওর বাবা দুজনেরই কিন্তু খুব শখ হলো কি রিং কালেক্ট করার, ওদের চাবি রিং কালেক্ট করে ওরা, যেমন মানে যেখানে যেমন পায় কালেক্ট করে। বা অগ্নিবেশও কিন্তু বাবার মতন একটা পেয়েছে। যাই হোক, আমি এই যে এইটা নিলাম শিবজিটা, এটা গৌতম নিয়েছে, তো ওর জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর অগ্নিবেশকে আমি কিনে দিয়েছি হলো একটা ফ্ল্যামিঙ্গো। এখানে গ্রামের মেলার মধ্যে দেখতেই পাচ্ছ প্রচুর জিনিসপত্র। আমরা একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিলাম, কেমন হবে জানি না। অগ্নিবেশকে একটা ফ্ল্যামিঙ্গো পেন কিনে দিলাম, আর সাথে ও একটা কিনে নিলে হলো এই দেখো, যে মনে পড়ে ছোটোবেলাকার দিনের কথা, তখনকার দিনে বলতাম আমরা হাওয়াই মিঠাই। হ্যাঁ, অগ্নিবেশও সেটা নিয়ে এখন গাড়িতে উঠে পড়লো।
আর এখানে ঘুয়ারিতে ওঠার আগে দেখছি চারিপাশে কত রকম অন্য রকমের খাবার। সত্যি যে জায়গায় যাই সেই জায়গায় কিন্তু অন্য অন্য রকম বৈশিষ্ট্য। এক একটা জায়গার মেলায় কিন্তু এক এক রকমের খাবার পাওয়া যায়। মেলায় সেরকম ননভেজ অপশন না থাকে, অগ্নিবেশ আর ওর বাবা একটা গ্রামের হাটের মাঝেই একটা দোকানের দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেছিলো। গিয়ে দেখলো চিকেন পকোড়াগুলো লাল পুরো ফুড কালারে মাখা, দিয়ে না করে দুজনেই গাড়িতে উঠে পড়েছে। আর এই দেখো গ্রামের হাট, বুঝতেই পারছো, দোকানপাটও সব বসেছে, তো একদম ভিড় তো বানতাই হয়। একেবারে ভিড় পেরিয়ে আমরা এখন চলে এসেছি হলো মেন রাস্তার ওপরে। এখানে আবার সেই বাঁধের রাস্তাটায় উঠেছি। ওর বাবার চোখে ঘুমে ভর্তি, তাই বললাম একটু যাও চা খেয়ে এসো। আমি আর এই গরমে চা খাবো না। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফেললাম। ওর বাবা যাচ্ছে গাড়ি পার্কিং করতে, সাথে আমাকে বলছে ওপর থেকে তেলটা ফেলে দিতে, ওই বায়ো অয়েলটা ফেললাম। আর এটা নিয়ে ওর বাবা এখন যাচ্ছে মাসাজ নিতে। রাত পহলেই জন্মাষ্টমী, কৃষ্ণজিৎ থেকে এইটুকুই চাওয়া যে আমাদের তিলোত্তমা যেন ন্যায় বিচারটুকু পায়। তো আমাকে তো পুজো টুজো করতে নেই, অগ্নিবেশার ওর বাবাই পুজো করবে। আর গৌতম এখন এনে দিয়েছে দেখো রাত্রেবেলা ফুল মিষ্টি, আর সাথে আমাদেরও কিছু মিষ্টি। তো অগ্নিবেশেরই সেই দায়িত্ব পড়েছে এখন ফুল মিষ্টি সব পুজোর জন্য জায়গায় জায়গায় ঠিক করে তুলে রাখতে। আর আমাদের বাড়ির যে মিষ্টিটা এনেছে ওখান থেকে আমরা খুব একটা মিষ্টি খাই না, তো আজকে এনেছে বলে দেখো অগ্নিবেশের তো বেশ ভালো লাগছে কালাকান মিষ্টি। আর এদিকে জন্মাষ্টমীর সকাল একেবারে শুরু সকালবেলা। আর আমার এই দেখো কৃষ্ণকে, আমার ছোট্ট কৃষ্ণকে একেবারে তোমরা ব্লেস করো যেন একেবারে মানুষের মতো মানুষ হতে পারে। চারিদিকে সমাজে এত নরপিশাচে ভর্তি হয়ে গেছে, মানে আমার হতে হবে না হাইলি কোয়ালিফাইড, হতে হবে না বড় অফিসার, ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যা বাস একটা শুধু সুন্দর একটা মানুষ, তার পিঠের মেরুদণ্ডটা সোজা হবে, এইটুকু হলেই চলবে। তো তোমরা প্লিজ ব্লেস করো অগ্নিবেশকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, মেয়েদেরকে যেন তাদের ন্যায্য সম্মানটুকুও দিতে পারে। জন্মাষ্টমীর সকাল বলে কথা, একেবারে কৃষ্ণনজির একদম ছোট গোপু সোনার জন্ম, বার্থডে বলে কথা। তো পুজো নিজে হাতে করতে পারি বা না পারি, এই দেখো জন্মাষ্টমী হবে আর তালের বড়া বাড়িতে হবে না সে কখনো হতে পারে? তো একেবারে গৌতম দুদিন আগে নিয়ে চলে এসেছিলো তাল, ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, তোমার তো শেয়ারই করলাম। তো একেবারে তালের পাল্পটা বার করে সুন্দর করে ছেঁকে নেওয়া হয়েছে দেখো। আর এই দেখো ছেঁকে নিলে কিন্তু সুন্দর একদম তালের বড়ার টেস্টটা কিন্তু দুগুণ হয়ে যায়, একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এর আগের যে তালটা আনা ছিল অরুণাচল প্রদেশের আগে যাওয়ার আগে আনাছিলাম, সেটা তো কাজের মাসিকেই দিয়ে দেওয়া হয়েছে, আমাদের আর করে ওটা হয়নি। ভালোই হয়েছে, জন্মাষ্টমীর দিনে একেবারে সুন্দর করে হলো তালের বড়া। তার সাথে যাচ্ছে হলো কিছুটা সুজিটা দিলে কি বলতো ক্রাঞ্চটা বরকরার থাকে। আর তার সাথে আজকে আর হেলদিনেসের কথা ভাবলে হবে না, দিতে হবে অ্যাম্পল অ্যামাউন্ট অফ চিনি। আর তালটাও কিন্তু একেবারে তেতকুটো ছিল না, তালের পাল্পটা বার করে একটু কিন্তু চেক করে রাখবে, নইলে একদম এতটা খাটনি বৃথা হয়ে যাবে। তাল কিন্তু মাঝে মধ্যে আবার তেতেও বেরোয়। আর তার মধ্যে একেবারে একটু তো হেলদিনেস রাখতেই হবে। না অ্যাকচুয়ালি আমার বাড়িতে ছিল না হলো ময়দা, আবার ময়দা আনতে পাঠাবো, তাই আটা দিয়েই তৈরি হয়ে যাচ্ছে একেবারে হেলদি অ্যান্ড টেস্টি একেবারে তালের বড়া। একটুখানি সামান্য পরিমাণে চালের গুঁড়িটা দিয়ে দিলাম। আর এদিকে কি হচ্ছে, গৌতম ভালোবাসে হলো এরকম রসে বোড়া তালের বড়া, রসে রবানত, ওই জন্য চাচটিনটা তৈরি করে ফেলছি। খুব বেশি চিনি দিইনি, একেবারে 1 কাপ যদি জল দিই তাহলে 1/2 কাপ চিনি দিয়েছি, এরকম প্রপোর্শনে দিয়েছি, বিকজ আমাদের বাড়িতে কেউ ওই কিরকিরে মিষ্টিটা পছন্দ করে না। আর দিয়ে দিলাম হলো 2টো এলাচ ফাটিয়ে। আর এই কটা 3-4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলে একেবারে বাইরেটা মুচমুচে আর ভেতরটা হবে নরম তুলতুলে একেবারে তালের ভরা। খালি মনে রেখো তালটাকে ছাঁকতে আর ভালো করে ব্যাটারটাকে একদম সুন্দর কনসিস্টেন্সিতে করে সুন্দর করে ফেটিয়ে একটু 5-10 মিনিট রেস্টিং টাইম দেবে, দেখবে ব্যাটারটা নিজে থেকেই একটু ফুলে ফেপে উঠেছে। খাওয়ার সোডা দেওয়ার কোনো দরকার নেই। প্রথমে 3-4টে দিয়ে চেক করে দেখলাম হ্যাঁ বেশ তেলটা গরম হয়ে গেছে। তো চলো এবার পর তালের বড়াগুলো ঝপ করে ভেজে নেওয়া যাক। এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, গোল্ডেন তালের বড়া একেবারে যেন ফুলে পোপে ভেসে উঠেছে। বাট এই কনসিস্টেন্সিতে না বলে হবে না, একেবারে এই মুহূর্তে হালকা মিডিয়াম ফ্লেম করে সুন্দর করে ভেতরগুলো যেন কুক হয়ে যায়, তারপরে একটু ফ্লেমটা বাড়িয়ে একদম লাল করে লালচে করে দেখো একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। সবগুলো যে প্রমিনেন্ট শেপের হয়েছে তা নয়, বাট ঠিক আছে, আমার তো এটা সেকেন্ড টাইম ফ্রাই, আস্তে আস্তে কিন্তু একেবারে পারফেকশনিস্ট হয়ে যাব। এই দেখো রসের মধ্যে ডুবেও কিন্তু তালের বড়াগুলো একেবারে টইটুম্বর হয়ে গেছে। বাই দ্য ওয়েদারটা একেবারে ঝলমলে আকাশ। চলো গৌতমের জন্য কিছুটা তালের বড়া একেবারে ফ্রিজে স্টোর করে রাখি। এরম রসে ডোবানো তালের বড়া ঠান্ডা কিন্তু বেশ ভালো লাগে। আর কিছুটা একেবারে সার্ভ করে আমার ছোটু গপুকে একেবারে সার্ভ করে দিলাম। ও তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। ও যে খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে তেমনটা না, বাট 2-1টা তো ভীষণ রেলিশ করে খেলো প্রথম কয়েকটা।
তো চলো একেবারে আজকের ব্রেকফাস্টটা সার্ভ করে নিই। জন্মাষ্টমী ছুটির দিন বলে কথা, একটু ভালো করে ব্রেকফাস্টটা সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। শসা গাজর কেটে নিয়ে এখানে একটু কটা আনারসের টুকরো, তার সাথে তালের বড়া, তার সাথে যেগুলো চিল করতে দিয়েছিলাম একেবারে রস ভরা তাল, তার সাথে একটু বানিয়েছিলাম হলো ভেন্ডি মশলা, রুটি, আর ছিল হলো চানা মশলা, আগের দিনের চানা মশলাটা, ওটাকেই সুন্দর করে গরম করে নিলাম। তো এই হয়ে যাচ্ছে আজকের আমাদের স্প্রেড। তো চলো ঝপাঝপ বাবা ছেলে খেয়ে নিই। আমি অগ্নিবেশ নিজেই রুটিটা খাচ্ছে, একটু ওকে লাস্টের দিকগুলো খাইয়ে নিয়ে আমিও চটপট খেয়ে নেবো। আজকে একেবারে দেরি করলে হবে না, বিকজ ছুটির দিন বলে কথা। তো যাই হোক, অগ্নিবেশ আর ওর বাবা স্নান করে চলে এসছে। তো বেরোনোর কথা ছিল আমাদের দুপুরবেলায়, বাট গৌতমের একটু ফোন কলস চলে এসেছিলো, কিছু মিটিং ওভার ফোনেই অ্যাটেন্ড করছিল, ওই জন্য ঠিক আছে। আর বাইরের রোদটাও একটু নামুক। যাই হোক, এখন গৌতমকে মানে একেবারে তেলিয়ে চলে এসেছি। মানে ও হলো পুজো করবে ঠিক আছে, বাট ওর সময় মতো করবে। বাট সকালের পুজোটা এতটা দেরি করলে আমারও ঠিক মন মানে না, তাই না? তো ওই জন্য দেখো একেবারে ওকে বলিয়ে সুন্দর করে এখন বাবা ছেলে স্নান করে দুজনে একেবারে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে। দুজনের এখানেও কিন্তু খুনসুটি লেগে আছে। অগ্নিবেশ বলছে শিব ঠাকুরের মাথায় বেশি করে দেবে নাকি হলো বেলপাতা আর ফুল। আর দেখো আমার শিবলিঙ্গটাকে একেবারে প্রায় অগ্নিবেশ ঢেকেই দিয়েছে। শিব বাবাজি ভাববে কার পাল্লাই না পড়লাম। কিন্তু বাচ্চাদের দেখবে এরম খেলার চলেই পুজোটা কিন্তু শেখাতে হয়, নইলে কি করে ওদের এইটা করো না সেটা করো না যদি বলতে থাকি, তাহলে তো ওদের পুজোর প্রতি ইন্টারেস্টই গ্রো করবে না, তাই না? তাই আমরাও তাই যেভাবে পুজো করা শিখেছি, ওকেও তাই সেভাবেই পুজো করানো শেখাচ্ছি। আর ওর মোটামুটি ইন্টারেস্ট আছে আমার সাথে। তো দিন যেগুলো ভালো দিন ওকেও ডাকি পুজো করার জন্য, তো মোটামুটি জিনিসপত্রগুলো জানে ঠাকুরকে নিয়ে খেলা করতে নেই সেটাও জানে। মাঝে মাঝে গপুকে দেখে একটু আদর করার ইচ্ছা হচ্ছিল, বাট স্টিল মোটামুটি পুজো যেরমভাবে করতে হয় ঠিক জানে। গৌতম এখানে সুন্দর করে বাড়ির পুজোটা দিয়ে দিল। ব্যাস এবার লাঞ্চ সেরে একেবারে একটুখানি রেস্ট করে নিলাম। জামা কাপড় আমরা আগে থেকেই পরেছিলাম, ভেবেছিলাম বিকাল থাকতেই বেরোবো, বাট ওই গৌতমের যে কাজের ফোনগুলো চলে এলো এই আর কি। তো চলো চটকপট একেবারে অগ্নিবেশকে আগে খাইয়ে দিই। অগ্নিবেশকে খাইয়ে দিলেই আমার অনেকটা কাজ কিন্তু কমে যাবে। তো অগ্নিবেশকে চটপট করে খাইয়ে দেবো। আর ওর বাবা এখন নয় তখন নয় এখন তো করেই যাচ্ছে। তারপরে ওর বাবাকে ভাতটা দিয়ে আমিও খেয়ে নেবো। অন্যবার জন্মাষ্টমীতে আমি কিছু করি না, মানে একেবারেই অন্য একেবারে খাই না, বাট আজকে গায়ে উপোসই আছে সেরমভাবে কিছু তো পুজো টুজো করতে পারলাম না, ওর বাবা আর ওই মিলেই করলো। আবার পরের বছর থেকে যেরমভাবে জন্মাষ্টমীর উপোস করি সেরমভাবেই কিন্তু করব। এবারে আগের দিনেও গোপালের জন্য কিছু কেনা হলো না, নইলে নতুন জামা তো পরানোর মতো নয়, আমার গোপাল খুবই ছোট, তো নইলে পাগড়ির গয়নাগাটি এগুলো কিন্তু নতুন কেনা হয়। তো যাই হোক, যেমন সিচুয়েশন ঠাকুরই হয়তো চেয়েছে এরমভাবে পুজো নিতে, তাই অগ্নিবেশ আর ওর বাবার হাত থেকে এরকমভাবে পুজো পেলো। সবভাবেই যে এত পারফেকশনভাবেই যে পুজো করতে হবে তার কোনো মানে নেই, মনের শ্রদ্ধাটাই কিন্তু বড় কথা। তো চলো একেবারে বিকাল সন্ধে নেমে গেছে বলতে পারো, বেরিয়ে পড়েছি একটু বড়বাজারের উদ্দেশ্যে। বড়বাজারে এসে দেখি এখনও কিন্তু জন্মাষ্টমীর শপিং একেবারে জোর দৌড়ান্তে চলছে। হয়তো এগুলো রাত্রিবেলা 12টার সময় কেউ পুজো করবে, সেই জন্য এখন কেনাকাটা প্রিপারেশন চলছে, আবার কেউ বা হয়তো পরের দিন সকালে নন্দ উৎসব করবে। তো জানি না তোমরা কিরমভাবে জন্মাষ্টমীর পুজো করলে, সেটা কিন্তু অবশ্যইভাবে কমেন্ট করে জানিও। গৌতমের একটা ঘড়ি একটুখানি ডায়ালটা খুলে গেছিলো, ওটাই পেস্টিং করতে দিলাম এখানে, দিয়ে একটুখানি চলে গেলাম হলো লং রুটে, একটু বা শহরের বাইরেটা গিয়ে একটু লং রুটে গিয়ে একটুখানি বাইক রাইড করে চলে এলাম। সবসময় দেখবে এতটা চাঞ্চল্য এতটা শহরের মধ্যে ভালো লাগে না, আমাদের তো তিনজনেরই ভালো লাগে একটুখানি বাইক রাইডে, একটুখানি শহরের বাইরে এয়ারপোর্টের রাস্তাটা যেতে বেশ এনজয় করি। এখানটা এসে একটু মিয়ামরে থেকে একটু কেক নিয়ে নিল, এই প্লেন এক কেকটা অগ্নিবেশ কিন্তু খুব ভালোবাসে, ও টিফিনে ম্যাক্সিমাম দিন এইটাই নিয়ে যায়, সাথে ওর বাবা নিয়ে নিল 2টো অলিভ সার্ভ। তো যাই হোক, এখন চলে যাচ্ছি হলো শহরের ভেতরে, একটু যাব হলো ওই যে পট্টিটা আছে, যেখানে মারবাড়ি পট্টিটা আছে, ওখানে খুব সুন্দর করে জন্মাষ্টমী উদযাপন হয় আর জাগরাতাও লাগে, সেখানটা একটু যাওয়ার ইচ্ছা আছে। তো চলো, সাথে করে তো অবশ্যইভাবে তোমাদের নিয়ে যাব। আর রাখো, আর যাওয়ার পথে পড়েছে হলো আমাদের বহু প্রিয় সাগরদিঘি, সাগরদিঘি আর মদনবাড়ি দুটোই কিন্তু আমাদের মনের কোণে থেকে যাবে। এই শহরটায় যে কদিন ছিলাম, বছরখানিক তো হতে চললো, একেবারে কিন্তু শহরটার প্রতিটা জায়গা কিন্তু আমাদের চেনা হয়ে গেছে। আর এই সাগরদিঘিটা আর মোহন বাড়িটা হলো তার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় একটা জায়গা। নর্থ বেঙ্গল থেকে তো বলার কিছু নেই, নর্থ বেঙ্গলের প্রতিটা জায়গা কিন্তু একেবারে নেচার যেন ঢেলে দিয়েছে একেবারে চারিদিকে। দেখো মদনবাড়ি একেবারে সুন্দর করে লাইটে সেজে উঠেছে, প্রচুর লোকের আনাগোনা। আজকে আমাদের বাড়ি পেরিয়ে আবার একটু বড়বাজারের দিকে গেলাম, গৌতমের ওয়াচটা যেটা সারাতে দিয়েছিলাম পেস্টিং করতে, সেটা প্রথমে নিয়ে এখন ঢুকছি হলো এই যে জাগরাতা, যেখানে মারবাড়ি পট্টিটার মধ্যে
যেখানে জাগরাতাটা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ সব পুজোর দোকান চারিদিকে ঝুলছে হলো একেবারে কৃষ্ণর জামা কাপড়। ভীষণ একটা ফেস্টিভ ফিল হচ্ছে এই জায়গাটার মধ্যে এসে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একেবারে জাগরাতাটা ভালো মনে একটু এনজয় করলাম। সবসময় দেখবে সব মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ইচ্ছা করে না, মনে হয় নিজেদের মতো করে একটু শুনি গানগুলো, সত্যি। আর এবার চলে এলাম দেশবন্ধু মার্কেটের একেবারে ভেতরে। এখানে কিন্তু খুব জাগ্রত করে একটা পুজো হয়, মানে যে এখানে অ্যাসোসিয়েশনের যত ভেজিটেবল সেলার আছে, মাছ বিক্রেতা আছে, তারা এই জন্মাষ্টমী পুজোটা খুব বড় করে করে। যদিও এখানে এখন প্রিপারেশনই কিছু পুজো শুরু করেনি, পুরো 12টার পর থেকে কিন্তু একেবারে পুজো এখানে শুরু হবে। তো চলো, আমার ইচ্ছা আছে একটুখানি মদন বাড়ির দিকে যাওয়ার, মানে এত সুন্দর করে সাজানো। আর আজকের দিনে যতই পুজো না করতে পারি নিজের হাতে, আর অঞ্জলি না দিতে পারি, উপোস না করতে পারি, বাট স্টিল একটু আরতি, একটু যজ্ঞ তো দেখতে পারি, তাই না? অগ্নিবেশের পেয়ে গেছিলো নেচার্স কল, ওয়াশরুমে যাওয়ার ছিল, তাই ওর বাবা ওকে নিয়ে একেবারে ওপরে চলে আসে। আর মদন বাড়িতে দেখো কি সুন্দর, যে কোনো স্পেশাল অকেশনে কিংবা সানডেতে এরকম সুন্দর এরকম মাল্টি কালারের লাইটিং দিয়ে সুন্দর করে মদন বাড়ি সাজানো হয়। এতটা রাত্রির হয়ে গেছে, রোজ এই সময় তো বন্ধই হয়ে যায় মন্দির, বাট আজকে দেখো এখনও লোকের সমাগম, এখনও কিন্তু লোকজন পুজো দিতেও আসছে। তো এখানে জানলাম 10:30 অবধি পুজো যজ্ঞ কমপ্লিট হবে, রাত অবধি হবে না পুজো এখানে। আর রাতের পুজো 12টার পুজোটা তোমাদের যেটা দেখালাম দেশবন্ধু মার্কেটে, ওখানে হবে। এসে না অগ্নিবেশের জন্য এতটা মনটা খচখচ করছে, এতটা খোলা এরিয়া, নিজে নিজে একেবারে খেলাধুলো করতে পারতো। গৌতমের জন্য মনটা টানছে, একটুখানি পুজো দেখে নিতে পারতো, ভেতরে অঞ্জলিও না নিতে পারি, ওদের তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, একটু শান্তির জল ওরা দুজনে একটু নিত। তো যাই হোক, পরে একদিন সবাই মিলে 3 জন এসে সুন্দর করে পুজো দিয়ে যাব। তোমরা তো জানোই মদন বাড়ি আমাদের বাড়ির একটা বাড়ির ডিফারেন্স, খালি বাড়ির পরে। আর এখানে এসে সত্যি মনটা একেবারে যেন সারা দিনের পর একেবারে তৃপ্ত হয়ে গেল। সুন্দর করে মদন মোহনের দর্শন হলো, এখানে আরতি হলো, আরতিটা দেখলাম, তারপরে কিন্তু একেবারে যজ্ঞ হচ্ছিল। তো সব মুহূর্তগুলোই কিন্তু একেবারে লাইভ তোমাদের সাথে আমার পেজ থেকে, একেবারে বঙ্গ ইন্ডিয়ান ব্লগার পেজ থেকে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও লাইভটা মিস করে গেছে অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারো। আর বলে না পৃথিবীটা কতটা ছোট, এখানে এসে কিন্তু ট্রেনে আলাপ আমাদের একটা ফ্যামিলির সাথে আবারও দেখা হয়ে গেল। এই যে এনারা এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, ট্রেনে খুব আলাপ হয়ে গেছিলো, তারপর মাঝে মধ্যেই ওনাদের সাথে ফোনে কথাবার্তা হয়। তো এখন ওদের সাথে একটু দেখা আলাপ করে ওরা চলে গেল। আর ওদেরও কিন্তু একেবারে এখান থেকে কুচবিহার থেকে 1 বছর হলো ও কুচবিহারে এসছে, আর একেবারে কলকাতা ট্রান্সফার হয়ে গেছে। তো অনেকটা গল্প হলো, বললাম আমাদের বাড়ি যেতে, বাট রাত হয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছ 10টা 10:30টার মতো। তো ওরা চলে গেল বাড়িতে, আর আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যজ্ঞ দেখে এবার কিন্তু একেবারে বাড়ি চলে যাব। অনেকজন এখনও আসছে পুজো নিয়ে, আজকে তো অনেক লেট অবধি পুজো চলবে। তো চলো একেবারে তোমরাও কিন্তু এই জাগ্রত মদন মোহনের কাছে একেবারে ভিডিওটা পজ করে নিজের যা মনোবাঞ্ছা একেবারে চেয়ে নিতে পারো। মদন মোহন কিন্তু কাউকে ফেরায় না। আর এই যে সুন্দর দেখতে পাচ্ছ মদন মোহনের মূর্তি, এটা কিন্তু শুধুমাত্র একেবারে গোল্ড দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি হলো এই মদন মোহনের মন্দির। তো চলো, একটা দারুণ দিন কাটলো আজকে সারা দিনটা। তো এখন চলে যাব হলো বাড়ির পথে। এর মধ্যেই তো অগ্নিবেশ আর ওর বাবার কাছে কতবার ফোন এসছে তার ঠিক না, ওর বাবারই বিশেষ করে ছেলেকে এখন রাত দুপুরে মাখাচ্ছে হলো তেল, তার জন্যই এখন মাখাবো কি না, মাখিয়ে কোন জামা কাপড়টা পরাবো, কত হাজারো প্রশ্ন। যাই হোক, সব তো জানি, বাড়িতে গিয়ে দেখি আবার কি অবস্থা, কি জিনিস অপেক্ষা করে রয়েছে আমার জন্য। এত রাত্রে গৌতম অগ্নিবেশকে তেল মাখায়, তারপরে আবার রাত্রেবেলা শ্যাম্পু করায়, ভাবো তো। আবার যদিও মাথাটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়, সারা দিন পরে থাকে, তখনও শ্যাম্পু করানোর কথা একেবারে মনে পড়ে না। তো চলো, একেবারে সামনেই দেখতে পাচ্ছ যে পার্টিশনটা আছে, ওটা কিন্তু বাউন্ডারি ওয়ালটা হলো বৈরাগী দিঘি, একেবারে মদন মোহনের অপোজিটেই হলো বৈরাগী দিঘি। অনেকবারই তোমাদের সাথে এসছি, এখান থেকে লাইভ শেয়ার করেছি, অগ্নিবেশ খেলাধুলো করে, ভেতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, আবার কিন্তু এখানে মর্নিং ওয়াক করারও জায়গা আছে, বেশ সুন্দর জায়গাটা। তো দেখো কেমন কাটলো তোমাদের মদন বাড়ি দেখে, মানে একেবারে ছোট্ট গোপালের দর্শন করে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এই মদন মোহনের ভেতরেই কিন্তু একেবারে সুন্দর রাসের সময় বড় রাস তৈরি করা হয়, সবাই কিন্তু লাইন দিয়ে এখানে রাস টানতে আসে। আর তোমরা তো জানো কুচবিহারের রাস মেলা প্রচণ্ড ফেমাস,
তো কথা বলতে বলতে একেবারে চলে এসেছিলো বাড়িতে। আর বাড়িতে এসে দেখি এই দেখো চারিদিকে বাবা ছেলে জামা কাপড় ছিটিয়ে নিয়ে রেখেছে। আর গৌতমকে বলেছিলাম অগ্নিমেশকে একটা পুরনো জামা পরাতে, তাই জন্য দেখো ছোটোবেলাকার একটা জামা পরিয়ে একদম তেল মাখিয়ে পরিয়ে একদম রেখে দিয়েছে। আর গৌতম তো এখানে মোবাইল দেখতে দেখতে একেবারে ঘুমের দেশে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর ফলো করো পেজটা। বাই ফর নাও।